একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 2 কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে তা এই ভিডিওতে আলোচনা হচ্ছে। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের 6টা অধ্যায়। প্রথম অধ্যায় নাম রাষ্ট্রের প্রকৃতি আইন। এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, একটা 2, একটা 6। 2 নম্বরে কি কি প্রশ্ন আসবে দেখো। প্রথম প্রশ্ন, আইন কি? আইন কি? 2 নম্বর প্রশ্ন, আইনের উৎস কি? 3 নম্বর প্রশ্ন, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, ন্যায়ের উৎস কি? 5 নম্বর প্রশ্ন, সাম্য কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, সাম্যের প্রকারভেদগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতা কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রকারভেদগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, স্বাভাবিক আইন কি? 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইন কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, আইন ও নৈতিক বিধির পার্থক্য করো। 12 নম্বর প্রশ্ন, সাম্য স্বাধীনতার সম্পর্ক লেখো। 13 নম্বর প্রশ্ন, ন্যায় ও স্বাধীনতার সম্পর্ক লেখো। এই 13টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য করতে হবে। তাহলে একটা আসবে 2, একটা আসবে 8, এই 6, একটা 2, একটা 6। 2 নম্বরের জন্য এই 13টা প্রশ্ন। 6 নম্বরের জন্য কি কি প্রশ্ন করতে হবে তা দেখে নাও। 6 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, আইনের উৎসগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রথম ছিল আইনের উৎস কি, আর এখানে 6 নম্বরের প্রথম প্রশ্ন, আইনের উৎসগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি কি গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। তবে এই শেষ 3টে, স্বাধীনতা রক্ষা কবচ, ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি কি গ্রহণযোগ্য, আইন স্বাধীনতার সম্পর্ক, এই 3টে খুব গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের 6 নম্বরে একটা প্রশ্ন আসবে। এই 5টা প্রশ্ন অবশ্যই ভালো করে। দ্বিতীয় অধ্যায়ের নাম জাতি ও জাতীয়তাবাদ। মোট 6 নম্বরের প্রশ্ন হবে, একটা 2, একটা 4। দ্বিতীয় অধ্যায়ের নাম জাতি ও জাতীয়তাবাদ, একটা 2 নম্বরের প্রশ্ন হবে, একটা 4 নম্বরের প্রশ্ন হবে। 2 নম্বরের যে প্রশ্নগুলো হবে, জাতি কাকে বলে, জাতি ও রাষ্ট্রের পার্থক্য করো, জনসমাজ কাকে বলে, জনসমাজ ও জাতীয় সমাজের পার্থক্য করো, আন্তর্জাতিকতাবাদ কি, জাতীয় জনসমাজ কাকে বলে, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে, আদর্শ জাতীয়তাবাদ ও বিকৃত জাতীয়তাবাদের পার্থক্য করো। এই 8টা 2 নম্বরের প্রশ্ন ভালো করে করবে। এই 8টা 2 নম্বরের প্রশ্ন ভালো করে করবে। দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য করো। দ্বিতীয় অধ্যায় থেকে একটা 4 আসবে, একটা 2 আসবে। 4 নম্বরের জন্য এই 3টে প্রশ্ন ভালো করে মুখস্থ করবে। তৃতীয় অধ্যায়ের নাম সরকারের বিভিন্ন রূপ।
তৃতীয় অধ্যায়ের নাম সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্ন হবে, মোট 8 নম্বর পড়বে, একটা 2, একটা 6। তৃতীয় অধ্যায় সরকার বিভিন্ন রূপ, একটা 2, একটা 6। 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে তা দেখো। প্রথম প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? প্রথম প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? সেকেন্ড প্রশ্ন, সমাজতান্ত্রিক গণতন্ত্র কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য করো। 6 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের শ্রেণীবিভাগগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের রূপভেদগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? এই 11টা 2 নম্বরের প্রশ্ন করবে, আর 6 নম্বরের প্রশ্ন একটা আসবে। তার জন্য যেটাগুলো করতে হবে তা দেখে নাও। 6 নম্বরের একটা প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় থেকে। এই 5টা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করো। 1, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 2, গণতন্ত্রের শর্তাবলীগুলি আলোচনা করো। 3, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 4 প্রশ্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য করো। 5 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তৃতীয় অধ্যায়ের এই 5টা প্রশ্ন করে গেলে পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে 8, একটা 2, একটা 6। চতুর্থ অধ্যায় সমকালীন ভারতের রাষ্ট্রচিন্তা। এই চতুর্থ অধ্যায় থেকে মোট 6 নম্বরের প্রশ্ন আসবে এবং 6 নম্বরের প্রশ্নের জন্য 4টে প্রশ্ন যথেষ্ট। 1 নম্বর প্রশ্ন, গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে। স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক জাতি। চতুর্থ অধ্যায় সমকালীন ভারতের রাষ্ট্রচিন্তা। এই অধ্যায় থেকে মোট 6 নম্বরের প্রশ্ন আসবে একটা। এখান থেকে 2 বা 4 কোনো প্রশ্ন পড়বে না। এই অধ্যায়ে প্রথম প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, স্বামী বিবেকানন্দের সামাজিক, রাজনৈতিক ও জাতীয়তাবাদী চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধ্যান ধারণা বিশ্লেষণ করো। স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধ্যান ধারণা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনে মৌলানা আবুল কালাম আজাদের অবদান আলোচনা করো। তাহলে চতুর্থ অধ্যায় সমকালীন ভারতের রাষ্ট্রচিন্তা, এই অধ্যায় থেকে এই 4টে 6 নম্বরের প্রশ্ন ভালো করে করে রাখবে। এই 4টে 6 নম্বর প্রশ্ন ভালো করে করে রাখবে। পঞ্চম অধ্যায় মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি। এই পঞ্চম অধ্যায়ের মোট 6 নম্বর প্রশ্ন আসবে, একটা 2, একটা 4। এই পঞ্চম অধ্যায়ের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি থেকে যে প্রশ্নগুলো আসবে তার 2 নম্বরের প্রশ্ন দেখো। 1, মৌলিক অধিকার কি? 2 নম্বর প্রশ্ন, মানবাধিকার কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, সাম্য কি? 4 নম্বর প্রশ্ন, সংবিধানের 114 ধারায় কি বলা হয়েছে?
5 নম্বর প্রশ্ন, সংবিধানের 17 ধারায় কি বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, সংবিধানের 19 ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 22 ধারায় কি বলা হয়েছে? অধিকারের বৈশিষ্ট্যগুলি কি? অধিকারের শ্রেণীবিভাগ করো। সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য করো। 11 নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য লেখো। 12 ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কি বোঝো? পঞ্চম অধ্যায়ের এই 12টা 2 নম্বরের প্রশ্ন পড়তে হবে। 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে তা দেখো। 4 নম্বরে আসবে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য করো। সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলির আলোচনা করো। অধিকার ও মানবাধিকারের পার্থক্য করো। 4 নম্বর প্রশ্ন, সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তাহলে পঞ্চম অধ্যায় থেকে একটা 2 একটা 4 আসবে। 4 নম্বরের জন্য এই 5টা প্রশ্ন যথেষ্ট। 4 নম্বরের জন্য এই 5টা প্রশ্ন যথেষ্ট। তবে একের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। 6ষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব। 6ষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায়ের মোট প্রশ্ন আসবে 8, একটা 2 একটা 6। নির্বাচন ও প্রতিনিধিত্ব অধ্যায় থেকে একটা আসবে 2 একটা 6। 2 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্ন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য কি? নির্বাচন কমিশন কাকে বলে? নির্বাচন কমিশনের উদ্দেশ্য, নির্বাচন কমিশন কাকে বলে? নির্বাচন কমিশনের গুরুত্বগুলি লেখো। নির্বাচন কমিশনের ত্রুটিগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, এপিটিপির বৈশিষ্ট্য কি? এপিটিপির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারণ করা যায়? মুখ্য নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারণ করা যায়? এই 6টা 2 নম্বরের প্রশ্ন ভালো করে করো। আর 6 নম্বরের জন্য দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই একটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে PR সিস্টেমের পরিবর্তে এপিটিপি সিস্টেম ব্যবহার করেছেন কেন, বা এপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন? তাহলে নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী অথবা ভারত সরকার নির্বাচনে PR সিস্টেমের পরিবর্তে এপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন? এই 6টা অধ্যায়, এর থেকে লিখতে হবে 4টে 3, 3টে 4, 2টো 6। এই 6ষ্ঠ অধ্যায়ে 6 নম্বর প্রশ্ন আসবে না, মোট 6, একটা 2 এবং একটা 4। এই 6 নম্বর প্রশ্নটা হবে না, এটা হচ্ছে 4, নির্বাচন কমিশন গঠন ও কার্যাবলী। তাহলে টোটাল লিখতে হবে 3টে 4 নম্বর, 3টে 6 নম্বর, 5টা 2 নম্বর। তাহলে 5টা 2, 5 2 10, 3টে 4, 3 4 12, 3টে 6, 3 6 18, টোটাল 40 নম্বর পরীক্ষা। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে।